আসসালামু আচ্ছা সবাই আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ। জি ম্যাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনি আছি কেমন ভালো। আছেন? হ্যাঁ আমি আছি ভালো ইনশাআল্লাহ, কিন্তু ওই যে আত্মীয়-স্বজন আছে এফেক্টেড, কমপ্লিকেশন হয় নাই বাট এফেক্টেড। দোয়া করো তোমরা। যাই হোক, আমাদের মনে হয় ঈদের আগ পর্যন্ত, ঈদের ছুটি কবে থেকে তোমাদের? ঈদের ছুটি ম্যাডাম এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। ছুটিতেই তো আছো। যাই হোক ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। ইয়ে হবে, আমরা তো লিপিড ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম হয়ে শেষের দিকে আজকে আমরা মোটামুটি, তো আমরা শুরু করে দিই, পরে দেখা যাক সময় পাবো মনে হয় আজকে দেখি। ওকে, দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা, আমরা লাস্ট ডেতে পড়েছি কি কিটোন বডি মেটাবলিজম, না এটা কিন্তু লিপিড মেটাবলিজমেরই একটা পার্ট, কারণ কিটোন বডিটা আসে অ্যাসিটাইল কোয়ে থেকে, অ্যাসিটাইল কোয়ে এখানে আসছে ফ্যাটি অ্যাসিড থেকে, ফ্যাটি অ্যাসিডটা আসছে ট্রাইগ্লিসারল ভেঙে, তো সো ইটস এ পার্ট অফ লিপিড মেটাবলিজম। আজকে আমাদের টপিক হলো তোমার ইকোসানোয়ার্স এন্ড কোলেস্টেরল মেটাবলিজম। প্রথমে আমরা ইকোসানোয়ার্স, what are eicosanoids? They are chemical substances, chemically pharmacologically active substances. Key, what are eicosanoids? What do you mean by icosa? Icosa means 20 carbon, 20 carbon. আর anoic মানে polyanoic means more than one double bond. The fatty acid which contain more than one double bond. আচ্ছা, এখানে আমরা যাচ্ছি পরে, তোমরা দেখো ইকোসানোয়েডস আর কম্পাউন্ডস derived from 20 carbon polyunsaturated fatty acid. এটা বেসিক কথা। তাহলে ইকোসানোয়েডস কি? they are derivatives of 20 carbon polyunsaturated fatty acids. মেইনলি দু রকমেরই আছে, একটা হলো প্রোস্টানোয়েডস আর আরেকটা গ্রুপ লিউকোট্রিনস এন্ড লিপোক্সিন। Prostanoids one group, another group leukotriene and lipoxin. They are produced in our cells in very small quantities. Usually they are synthesized in all cells, but the rate of synthesis or quantity is very low. So their main point is they are 20 carbon fatty acid derivatives. Okay, যাচ্ছি আমরা পরে। What are the correct properties or features of prostaglandins? That means আসলে আমরা লিপোক্সিন লিউকোট্রিনস এর চেয়েও আমাদের ফোকাস হলো প্রোস্টাগ্ল্যান্ডিনস। ওগুলো হলো কোন একটা বিশেষ সময়ে সিক্রেটেড হয়, বাট প্রোস্টাগ্ল্যান্ডিনস সবসময় কিছুটা সিক্রেটেড হচ্ছে। আচ্ছা, তাইলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস? দে অ্যাক্ট অ্যাজ লোকাল হরমোন। লোকাল হরমোন পড়েছো? হরমোন, local hormone, the hormone which synthesized from a group of cell and act within the vicinity, মানে কাছাকাছি জায়গায় কাজ করে যারা, তারাই লোকাল হরমোন। এটা দু রকম হতে পারে, একটা হলো যে সেল থেকে সিনথেসাইজড তৈরি হয়ে যেখানে সেই সেলের উপর কাজ করতে পারে, অথবা প্রতিবেশী আশেপাশের সেলগুলোর উপর কাজ করতে পারে। যে সেল থেকে তৈরি হয়েছে, সিনথেসাইজড হয়েছে, সিক্রেটেড হয়েছে, যদি সেই সেলের উপর কাজ করে, এটাকে আমরা বলি অটোক্রাইন মোড। অটোক্রাইন নিজের উপর কাজ করে। আর যদি কাছাকাছি সেলগুলোর উপর কাজ করে, এটাকে আমরা বলি প্যারাক্রাইন মোড। এই যে দেখো ছবি, এই অটোক্রাইন মিনস এখানে সিনথেসাইজ, এই সেল থেকে বেরিয়ে এই সেলের উপরে কাজ করছে। প্যারাক্রাইন, they are synthesized and secreted from neighboring cell and act in the vicinity, in the surrounding cells. আর এই দেখো, এটা হলো
endocrine মানে যে cell secreted synthesized হবে goes to the blood and goes to transported to distant organ. So mode of communication between cell autocrine, paracrine, endocrine. নিউরোক্রাইনও আছে একটা, ওটা তোমরা যখন সেলুলার কমিউনিকেশন পড়বে তখন। ওকে, তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ প্রোস্টাগ্ল্যান্ডিন? নাম্বার 1, দে অ্যাক্ট এজ লোকাল হরমোন। They shows the effect near the site of synthesis. That means autocrine and paracrine. They are not stored in the body. যখনই তৈরি হয় সেটাই শেষ, কাজ করে আর হয়ে যায়, মেটাবলাইজড হয়ে যায়। They have a very short half lifespan and are destroyed within the second or few minutes. So they are local hormone. They act in the neighboring cell. They are not stored in the body. They have very short half life, few seconds or very few minutes. আচ্ছা, তাদের প্রোডাকশন কিন্তু বাড়া অথবা কমা ডিপেন্ড করে ডিফারেন্ট স্টিমুলাইর উপরে। প্রোডাকশন ইনক্রিজেস অর ডিক্রিজেস in response to diverse stimuli হতে পারে or drugs হতে পারে। Different stimuli or drugs influence their secretion may be, then production may be increased or decreased. They are very potent in action, even in minute, that is manogram concentration. Biological effects are observed. দেখো basic এই যে prostaglandin local hormone, not stored, short lifespan, stimuli based production, very potent, required in very small, secreted or synthesized in very small quantities. So these are the basic characteristics, properties of eicosanoids, mainly prostaglandins. Now how we can classify eicosanoids? Major classifications are, there are 3 types. সাধারণত এই দুটোকে একই, এটা পরের স্লাইডে আমরা দেখাচ্ছি। Mainly 3 types: prostanoids, leukotriene, lipoxin. Prostanoids again divided into prostaglandin, prostacyclin, thromboxane. Prostanoids are prostaglandins, prostacyclins and thromboxane, 3 types, and this is other 2. এখানে আমরা কিভাবে ভাগটা করছি দেখো, eicosanoids are classified according to their pathway of synthesis. There are 2 pathways: cyclooxygenase pathway and lipooxygenase pathway. It is important, very important, always physiologically. Cyclooxygenase pathway তে আমরা কি পাচ্ছি? prostanoids পাচ্ছি। আমরা আগে বলেছি না prostanoids, leukotriene, lipoxin। সেখানে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে আমরা পাচ্ছি prostanoids. There are 3 pharmacologically important prostanoids: prostaglandins, prostacyclins, thromboxane. These 3. And in lipoxygenase pathway you get leukotrienes and lipoxin. সাধারণত এইভাবে দুভাবেই ভাগ করা হয়, একটা হলো prostaglandins আর একটা হলো lipoxin and leukotrienes. এদের কি কাজ আমরা পরে যাচ্ছি, একদমই আলাদা। Often the word prostaglandin is used to indicate all prostanoid. সব prostanoid গুলোকে কিন্তু অনেক সময় prostaglandin হিসেবে অভিহিত করা হয়। আচ্ছা, তাইলে তোমরা ফ্যাটি অ্যাসিড পড়েছো তো না? ফ্যাটি অ্যাসিডের বেসিক জিনিসগুলো পড়েছো না বায়োমলিকুলসে? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে তোমরা কি পড়েছো? ওটা কয়েক ভাবে ভাগ করা যায় না? অ্যাকর্ডিং টু চেইন লেন্থ, অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ডাবল বন্ড, নিউট্রিশনালি ভাগ করা যায়, তাই না? বেশ কয়েক রকমের। তো চেইন লেন্থ হিসেবে আমরা এর আগে বলেছি, যখন আমরা মেটাবলিজম পড়েছি, ইউজুয়ালি আমাদের বডিতে যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ইউজুয়ালি দিস ইজ 16 কার্বন palmitic acid. There are other fatty acids of different chain lengths and different degree of saturation or unsaturation. যেগুলোকে ডাবল বন্ড নাই ওগুলোকে আমরা কি বলি? স্যাচুরেটেড। আর যেগুলোতে ডাবল বন্ড আছে ওগুলোকে কি বলি? আনস্যাচুরেটেড। সিঙ্গেল ডাবল বন্ড থাকলে, একটা ডাবল বন্ড থাকলে ওটাকে আমরা বলি মনো আনস্যাচুরেটেড, আর মোর দেন ওয়ান ডাবল বন্ড থাকলে ওদেরকে আমরা বলি পলি আনস্যাচুরেটেড। তো দেখো আমাদের কয়েকটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, পলি আনস্যাচুরেটেড হু আর এসেনশিয়াল। এটা আমাদের কি ক্লাসিফিকেশন? নিউট্রিশনাল ক্লাসিফিকেশন আছে না? নিউট্রিশনাল একটা ক্লাসিফিকেশন আমরা পড়েছি না, যে এসেনশিয়াল এন্ড আবার সেমি এসেনশিয়াল আমরা বলি। সেমি এসেনশিয়াল বলি।
Essential holo the fatty acids which are not synthesized within our body, so they must be supplied in the diet. তারা হলো essential, আর নন এসেনশিয়াল হলো যেগুলো আমাদের বডিতে তৈরি হচ্ছে, ওগুলো আমাদের সাপ্লাই এর দরকার নাই। আর সেমি এসেনশিয়াল যেটাকে আমরা বলি অ্যারাকিডনিক অ্যাসিডকে সাধারণত বলে থাকি, অ্যারাকিডনিক ইজ সেমি এসেনশিয়াল। It is synthesized in our body, but it sometimes it cannot fulfill or cannot meet all our requirements. সবসময় সে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না, সো স্মল অ্যামাউন্ট সাপ্লাইড ইন দ্য ডায়েট, সেজন্য ওদেরকে বলে সেমি এসেনশিয়াল। এখন দেখো দেয়ার আর 3 গ্রুপস অফ ইকোসানয়েডস, তোমাদের এটা খুব ভালো করে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, নট দ্যাট, আমি জাস্ট বোঝার জন্য বলছি 3 গ্রুপস। এর মধ্যে সেকেন্ড গ্রুপ হলো ফার্মাকোলজিক্যালি ফিজিওলজিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট, গ্রুপ 2। আচ্ছা, গ্রুপ 1 প্রথমে বলি গ্রুপ 1। গ্রুপ 1 কোথা থেকে পাচ্ছি আমরা? লিনোলেইক অ্যাসিড। লিনোলেইক কি এসেনশিয়াল না? লিনোলেইক অ্যাসিড এসেনশিয়াল তো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড না? Linoleic is essential fatty acid. It contains 18 carbon and it has 2 double bond. But আমার তো 18 কার্বন না, ইকোসানয়েড means 20 কার্বন, সো এটাকে লম্বা হতে হবে, তাই না? আর 2টা কার্বন জোড়া লাগতে হবে। তো linoleic acid is converted to 20 carbon trioleic acid which give group 1 icosanoid. Group 1 icosanoid. Okay. তাহলে লিনোলেইক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি গ্রুপ 1 ইকোসানয়েড। এটা আমি তোমাদের জাস্ট বোঝার জন্য বলছি, কারণ এটা 18 কার্বন, তো এটা চেইন ইলংগেশন হয়ে 20 কার্বন হয়, দুটোর জায়গায় আরেকটা ডাবল বন্ড লাগে, তখন এটাকে বলে ট্রাইএনোইক। ট্রাই মানে বোঝো তো, ট্রাইএনোইক মানে 3টা ডাবল বন্ড, 2টো ডাবল বন্ড থাকলে ওটাকে বলে ডাইএনোইক, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে কি টেট্রা, আর 5টা থাকলে পেন্টা। এখন দেখো তাহলে এখান থেকে আমরা গ্রুপ 1 পাচ্ছি, আর গ্রুপ 2 is most important and it is derived from arachidonic acid. Arachidonic acid is 20 carbon fatty acid, so no need of chain elongation. দরকার আছে আর চেইন ইলংগেশনের দরকার নাই, এটা যেভাবে থাকে ওভাবে এটা পাওয়া যায়, এবং এখানে তিনটা ডাবল বন্ড থাকবে, এখানে 4টা ডাবল বন্ড থাকবে। সো arachidonic acid itself, এখানে কোনো মডিফিকেশন, নো নিড অফ মডিফিকেশন, এখান থেকে আমরা পাচ্ছি গ্রুপ 2। So arachidonic acid is incorporated into membrane phospholipid. It is released by phospholipase A2 in response to Van signal. এটা আমি পরে বোঝাচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা গ্রুপ 2 ইকোসানয়েডস পাচ্ছি from arachidonic acid. arachidonic acid কোত্থেকে পাই? arachidonic acid এক নাম্বার হলো ডায়েট থেকে পাই, বডিতে সিনথেসাইজড হয়, এবং এটা আমরা পাই কোথায় জানো? সেল মেমব্রেন পড়েছো তোমরা ইয়েতে, ফিজিওলজিতে সেল মেমব্রেন, আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন পড়েছো? আচ্ছা, বায়োলজিক্যাল মেমব্রেন 3টা জিনিস থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। লিপিড মেইনলি এক্সিস্ট ইন দা ফসফোলিপিড ফর্ম, ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার থাকে, আর একটা লিপিড থাকে কোলেস্টেরল, এটা তোমরা পরে পড়বে, এখন আমি ওটা বলতে গেলে সময় নষ্ট হবে। তাহলে আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন, এটার মেইন কনস্টিটিউয়েন্ট হলো ফসফোলিপিড। তো সেই ফসফোলিপিডের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটা মেইনলি অ্যারাকিডনিক অ্যাসিড, ঠিক আছে? তো কোনো একটা স্টিমুলাই যখন আসে তখন কি হয়? ফসফোলাইপেজ A2, আমরা জানি, আমরা আগে ডাইজেশনে পড়েছি, ফসফোলিপিডকে ডাইজেস্ট করে কে, বা ফসফোলিপিডকে ভাঙে কে? ফসফোলাইপেজ A2। তো এই সেল মেমব্রেনে যে ফসফোলিপিড আছে সেটা ব্রোকেন ডাউন বাই ফসফোলিপিড A2 and we get arachidonic acid. তাই arachidonic acid ডায়েট থেকে আসতে পারে, তোমার মেমব্রেন ফসফোলিপিড থেকেও আসে, তাহলে, এবং it give rise to group 2 icosanoid. This is the most predominant form. তাহলে গ্রুপ, এখন দেখো গ্রুপ 3, এটাও কিন্তু 18 কার্বন, তাই না? এটাও, তাহলে এটার কি হবে? এটারও চেইন ইলংগেশন দরকার হবে, এটা চেইন ইলংগেটেড 20 কার্বন হয়, এখন এটা 3 ছিল, তিনটা ডাবল বন্ড ছিল, এটার মধ্যে আরো 2টা ডাবল বন্ড লাগে, তখন এটা হয়ে যায় 20 কার্বন পেন্টানোইক অ্যাসিড। তোমাদের এত কিছু জানার দরকার নাই, তোমরা এটা মনে রাখো যে 20 কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে আসে, আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো থেকে আসে, যেহেতু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড they are 18 কার্বন get to become 20 carbon and we get then we get icosanoids from there. এখন how icosanoids are synthesized? There are 2 groups of icosanoid.
শোনা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। There are two groups of icosanoid, একটা হলো যেটা সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে সিনথেসাইজড হয় প্রোস্টানয়েডস, আর একটা হলো লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে সিনথেসাইজড হয় they are leukotriene and lipoxin. এরপরের ছবিটা আমরা ভালো করে দেখব। দেখো এই যে মেমব্রেন ফসফোলিপিড বাইফসফোলাইপেজ A2 অ্যারাকিডনিক অ্যাসিড, দিস ইজ রিলিজড, হ্যাঁ, এখান থেকে ভেঙে এটাকে অ্যারাকিডনিক অ্যাসিডে কনভার্ট করছে। ফ্রম অ্যারাকিডনিক অ্যাসিড by cyclooxygenase pathway from prostaglandin G2 and then it converted into prostaglandin H2. It is the parent prostaglandin or parent prostanoid. This is the prostaglandin H2. এখান থেকে আমরা পাচ্ছি কি কি? thromboxane A2, prostacyclin, prostaglandin E2, F2. তাইলে cyclooxygenase pathwayতে আমরা পাচ্ছি 4 classes of prostanoids. 4. What are these? Thromboxane, prostacyclin, prostaglandin E2, prostaglandin F2, এই 4 রকমের। তাহলে আমার প্যারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন কি? PGH2, এইটুকু মনে রাখো। জাস্ট এইটুকু মনে রাখো, এই যে অ্যারাকিডনিক অ্যাসিড সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে PGH2 করে, সেখান থেকে আমরা এই 4টা জিনিস পাই। আর লাইপোঅক্সিজেনেস পাথওয়ে ইট ইজ টোটালি ডিফারেন্ট পাথওয়ে, এটা সাথে স্পেশালিস্ট কিছু ইয়েতে হয়। এখানে আমরা প্রথমে হয় 5 হাইড্রোক্সি পেন্টা অ্যানোয়িক টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা বইতে দেখে নিও। 5 HP80, এখান থেকে আমরা লাইপোক্সিন পাচ্ছি, এর বেশি মনে রাখার দরকার নেই। এটা লিপিং কোডের একটা ছবি, লিপিং কোড পড়ো তোমরা? জি ম্যাডাম। আচ্ছা, তো এটা লিপিং কোডের একটা ছবি। দেখো এই মেমব্রেন ফসফোলিপিড, দেখো দেখা যাচ্ছে এটা মেমব্রেন ফসফোলিপিড, ফসফোলিপিড কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন। হ্যাঁ, এই ফসফোলাইপেজ A2 দিয়ে লাইসোফসফোলিপিড আর অ্যারাকিডনিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড বাই সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, এটাকে COX-1 বলে, PGG2 PGH2 পাচ্ছি। এখান থেকে থ্রম্বোক্সেন, প্রোস্টাসাইক্লিন, আর এই ছবিটা আমি নিতে পারি না, পরের পেজে আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 and F2। আর লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে 5 হাইড্রো পারক্সি পেন্টা এনআইক্সিন পাচ্ছি, ওই ছবিটাই। আর ওই যে লিপোক্সিন আর ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 and E2, এই জিনিসগুলো তো তোমাদের খুব বোঝার কিছু নাই, এটা জাস্ট মনে রাখবে। ইকোসানোয়েডস কি? ইকোসানোয়েডস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন ভাইভা দুটোই। ইকোসানোয়েডস এর এই যে ক্লাসিফিকেশনটা, কি কি ইকোসানোয়েডস আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন কি কি আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন। এখন হোয়াট আর দ্য ফাংশনস অফ ইকোসানোয়েডস? এক একটার এক এক রকমের। আমরা বেসিক কয় রকমের প্রোস্টাগ্ল্যান্ডিন পেলাম? 4 রকমের, তাই না? কি? প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোক্সেন, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2। আর আমার প্যারেন্ট কোনটা? প্রোস্টাগ্ল্যান্ডিন H2, তাই না? H2। আচ্ছা, ওটার আলাদা ফাংশন নাই, ওটা এখন ভুলে যাও। ফাংশনস অফ ইকোসানোয়েড, দ্য বায়োলজিক্যাল অ্যাকশনস অফ ইকোসানোয়েডস আর ডিফারেন্ট ইন ইচ অর্গান সিস্টেম। ডিফারেন্ট সেলে কিন্তু ডিফারেন্ট টাইপের কাজ করে। এখন নাম্বার 1-এ আসি আমরা, থ্রম্বোক্সেন। হোয়াট ইজ থ্রম্বোক্সেন? তোমরা যখন কোঅ্যাগুলেশন পড়বে, ফিজিওলজিতে যখন ব্লাড কোঅ্যাগুলেশন পড়বে, তখন এটাকে আবার পাবে। ইট ইজ প্রডিউসড মেইনলি বাই প্ল্যাটিলেটস, প্রাইমারিলি প্ল্যাটিলেট থেকে তৈরি হয়। দে প্রমোট প্ল্যাটিলেট এগ্রিগেশন, দে কজেস ভ্যাসোকনস্ট্রিকশন, মানে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন করে। স্মুথ মাসেল কন্ট্রাকশন, স্মুথ মাসেল মানে যেসব টিস্যুতে স্মুথ মাসেল আছে সেই মাসেলগুলোকে কন্ট্রাকশন করে। ফরমেশন অফ সাইক্লিক এমপিকে কমিয়ে দেয়। এটা ইট কজেস ডিফারেন্ট টাইপস অফ বায়োলজিক্যাল রিঅ্যাকশন। এইটুকু মনে রাখো, এই 4টা কাজ মনে রাখো। প্রডিউস প্রাইমারিলি যে প্ল্যাটিলেট, প্রমোট প্ল্যাটিলেট এগ্রিগেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল, ব্যাস এটুকু মনে রাখো, ঠিক আছে? কোথায় তৈরি হয় থ্রম্বোক্সেন? প্ল্যাটিলেটে তৈরি হয়। প্ল্যাটিলেট এগ্রিগেশন করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে, স্মুথ মাসেল কন্ট্রাকশন করে। সো দে প্রমোট ব্লাড কোঅ্যাগুলেশন। তাহলে কি প্ল্যাটিলেট এগ্রিগেশন করলে কি হবে? ব্লাড কোঅ্যাগুলেশনে হেল্প করে না, ব্লাড ক্লটিং এ। হ্যাঁ, প্ল্যাটিলেট অবশ্য তোমরা যখন আরো আসলে কি এখন তো তোমরা মাত্র 1, 2, 3টা সিস্টেম পড়ছো, যখন পুরো সব অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে যখন সব সিস্টেম গুলা ইয়ে হয়ে যাবে, তখন জিনিসগুলো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা থ্রম্বোক্সেন বললাম, দেন প্রোস্টাসাইক্লিন। প্রোস্টাসাইক্লিন
produced primarily by vascular endothelium. ব্লাড ভেসেল আছে না, ব্লাড ভেসেল, হ্যাঁ চিনো তো, আর্টারি ভেইন গুলোকে বলে না ব্লাড ভেসেল, তাদের কিন্তু তিনটা লেয়ার, এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াম আর মাঝখানে আরেকটা থাকে। এন্ডোথেলিয়াম থেকে তৈরি হয় ব্লাড ভেসেলে, যে এন্ডোথেলিয়াম সবচেয়ে ভিতরের যে লেয়ার, সেখান থেকে প্রোস্টাসাইক্লিন তৈরি হয়। তারা কি করে? ভেজোডাইলেশন। ডাইলেশন মানে বোঝো? ডাইলেটেশন কি? বড় হওয়া ম্যাডাম, মানে প্রসারণ। প্রসারণ হওয়া ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রিকশন মানে সংকোচন। আচ্ছা, দে ইনহিবিট প্ল্যাটেলেট এগ্রিগেশন এন্ড ইনক্রিজেস ফর্মেশন সাইক্লিক এমপি। দেখো এটা টোটালি অপোজিট, তাহলে ওটা মনে রাখলে কিন্তু এটা মনে এসে যাবে, ঠিক আছে? তাহলে এরা কিন্তু অ্যান্টিকোগুলেশন, মানে তার এদের কাজ কিন্তু অ্যান্টিকোগুলেশন, তাই না? এটা ইনহিবিট প্ল্যাটেলেট এগ্রিগেশন, এটা ভ্যাসোডাইলেটেশন করে, ঠিক আছে? তাহলে এখানেও দুটো কাজ মনে রাখো, ভ্যাসোডাইলেটেশন এন্ড ইনহিবিট প্ল্যাটেলেট এগ্রিগেশন, জাস্ট অপোজিট টু থ্রম্বোক্সিন। তাহলে দেখো এখানে থ্রম্বোক্সিন আমাদের ক্লট ফর্মেশন প্রমোট করে, আর এটা ক্লট ফর্মেশন ইনহিবিট করে। নাও বাকি দুইটা, আর বাকি দুইটা কি আছে আমাদের? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন F2। এগুলো লিপিং কোটে ওই যে বক্সটা দেখলে না, বক্সের মধ্যে খুব সুন্দর, আমি ওই জিনিসগুলো এখানে লিখেছি, আলাদা কিছু না। এই যে বক্সে কাজগুলো দেখতে পাচ্ছ তোমরা, না তোমরা দেখছো না মনে হয়? বক্সে দেখা যায়, বাদিকে স্লাইড গুলো দেখা যায় তো, তাই না? হ্যাঁ দেখা যায় তো, দেখা যায় তো কথা। জি ম্যাম। লিপিং কোটে যে ছবিটা দেখিয়েছি ওখানে যা আছে ওগুলো সব ওই বইতে আছে। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এর কাজ কি, আর কোথায় তৈরি হয়? থ্রম্বোক্সিন তৈরি হয় প্ল্যাটেলেট দিয়ে, প্রোস্টাসাইক্লিন তৈরি করে তোমার এন্ডোথেলিয়াম অফ ভেসেলস, হ্যাঁ ভাস্কুলার এন্ডোথেলিয়াম। আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 মোস্ট টিস্যুতে তৈরি হয়, মেইনলি বাই কিডনি, স্পেশালি কিডনি। এদের হলো ভ্যাসোডাইলেটেশন, স্মুথ মাসল রিল্যাক্সেশন, দে আর ইউজড টু ইনডিউস লেবার, হ্যাঁ লেবার ইন্ডাকশন, দে স্টিমুলেটস ইউটেরাইন কন্ট্রাকশন। ইউটেরাস মানে ইউটেরাইন মানে ইউটেরাসের কন্ট্রাকশনকে স্টিমুলেট করে। ওই যে ইনডিউসড অ্যাবর্শন করা লাগে না অনেক সময় কোনো কারণে, তখন এগুলো ইউজ করা হয় যে ইউটেরাইন কন্ট্রাকশন করে মানে প্রোডাক্ট অফ কনসেপশনটাকে বের করে দিবে। আচ্ছা, না প্রোস্টাগ্ল্যান্ডিন F2, they are produced by most tissues. Their function হলো vasoconstriction, smooth muscle contraction, uterine contraction used to induce labor. More or less কাছাকাছি, শুধু এটার vasodilatation আর এটার হলো vasoconstriction। এই মেইন দুটো তিনটা ফাংশন মনে রাখো, এত বেশি লাগবে না, ঠিক আছে? জাস্ট দুটো তিনটা করে ফাংশন মনে রাখো, মুখটা খুলতে হবে আর রিটেন খাতায় কিছু লিখতে হবে। তাহলে এই চারটা ফাংশন আমরা জানলাম, সিনথেসিসটা জানলাম, আর ইকোসানার্স কি জিনিস এইটুকু জানলাম। ওকে, যাই না আগাই। এই লিউকোট্রিন আর লিউপোক্সিন এগুলো আসলে দে আর অ্যালার্জিক এন্ড ইনফ্লেমেটরি রিঅ্যাকশনে, তারা নর্মাল ডে টু ডে ফিজিওলজিক্যাল রিঅ্যাকশনে তারা রোল প্লে করে না। দে আর মেইনলি কনসার্নড উইথ তোমার অ্যালার্জিক অ্যান্ড ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন, বডিতে কোনো হাইপারসেনসিটিভিটি কোনো কিছু অ্যালার্জি হলে আর হলো তোমার কোনো ইনফ্ল্যামেশন ইনফেকশন যদি হয়, দে কাম টু প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এরা কোথায় তৈরি হয়? প্রোডিউসড ইন লিউকোসাইট। দেখো ব্লাড সেল গুলোর মধ্যে তৈরি হয়, যারা আমাদের ডিফেন্স, তোমরা পড়বে তো ফিজিওলজিতে দেখবে, এরা হলো আমাদের ডিফেন্স, মেইনলি লিউকোসাইট মানে WBC। produced in leukocyte, platelet, mast cell, heart and lung vascular tissue. Regulation of events of inflammation, hypersensitivity and anaphylaxis. আমি আগেই বলেছি তারা ইনফ্ল্যামেশন এবং অ্যালার্জিক রিঅ্যাকশনে তারা রোল প্লে করে। আর কি করে? স্মুথ মাসল কন্ট্রাকশন করে, এইগুলোর মাধ্যমে এই কাজগুলো করে। স্মুথ মাসল কন্ট্রাকশন করে, বঙ্কো কনস্ট্রিকশন করে, ভেজো কনস্ট্রিকশন করে। ইনক্রিজেস ভাস্কুলার পারমিয়াবিলিটি। দেখো না অ্যালার্জি হলে কি ফুলে যায় না, মানে ব্লাড ভেসেল থেকে কিছু জিনিস বেরোয় আসে। তারপর অ্যাজমাও তো এক ধরনের অ্যালার্জি, তাই না? তখন কি হয় তোমাদের? অ্যাজমা হলে কোনো মানে ইন অ্যাজমা দেয়ার ইজ কি হয়? শ্বাসকষ্ট হয় না? তা আসলে কি হয়? ব্রঙ্কোস্পাজম মানে আমাদের যে ইয়েগুলো আছে, ব্রঙ্কাস গুলো আছে, সেগুলো স্পাজম হয়, সেই যে ব্রঙ্কোস কনস্ট্রিকশন করে, ঠিক আছে? অ্যালার্জিক, দে প্লে ইম্পর্টেন্ট রোল ইন অ্যালার্জিক রিঅ্যাকশন। তাইলে আমাদের কি কাজ করে তারা? রেগুলেশন অফ ইভেন্টস অফ ইনফ্লামেশন অ্যান্ড অ্যালার্জিক রিঅ্যাকশন, স্মুথ মাসল কন্ট্রাকশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন,
vasoconstriction, এখানে স্পেলিংটা মনে ভুল হয়েছে, increases vascular permeability, component of SRSA, slow reacting substance of anaphylaxis. Anaphylaxis reaction ওই যে hypersensitivity হয় না, যে চিংড়ি মাছ খেলে কি হয়, কারো চিংড়ি মাছ খেলে, কারো কোনো অ্যালার্জি, পোলেন ঢুকলে, কারো কোনো হয়তো একটা মৌমাছি কামড় দিল, অ্যালার্জিক রিয়েকশন হলো, সেখানে হ্যাঁ যে কেমিক্যাল রিয়েকশন, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, দে আর মিডিয়েটেড বাই দিস থিংস। এখন এটা হলো ফাংশন, আমরা আলাদা করে পড়ছি। থেরাপিউটিক ইউজ মানে কি, আমাদের ডে টু ডে লাইফে এগুলো এক ধরনের থেরাপি, ওষুধ হিসেবে ইউজ হয়। কিরকম? প্রিভেনশন অফ কনসেপশন, ইন্ডাকশন অফ লেবার মানে লেবার ইন্ডিউস করার জন্য, টার্মিনেশন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সি টার্মিনেট করার জন্য মানে তোমার অ্যাবর্শনের জন্য যদি কখনো লাগে, প্রিভেনশন অফ অ্যালিভিয়েশন, অ্যালিভিয়েশন মানে কি, দুর্বল করে দেয় আর কি, গ্যাস্ট্রিক আলসার, কারণ তারা গ্যাস্ট্রিক সিক্রেশন HCl মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে কমায়, তাইলে তারা কিভাবে সাহায্য করে, হ্যাঁ গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে, সরি প্রিভেনশনে হেল্প করে। কিভাবে করে? দে ইনহিবিট সিনথেসিস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে অ্যাসিড সিক্রেশন কমলে কি হবে, আলসারের জন্য ভালো না, তাহলে অ্যান্টি আলসার হিসেবে তারা ইউজ হয় কিন্তু। তাহলে কন্ট্রোল অফ ইনফ্লামেশন কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, রিলিফ অফ অ্যাজমা এন্ড নেজাল কন্ডিশন। তাহলে এটা প্রোস্টাগ্ল্যান্ডিন মেইনলি থেরাপিউটিক ইউজ হলো এগুলা। তো তোমাদের আসলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের হলো মেইন আলাদা আলাদা করে যে ফাংশন গুলো এগুলো মনে রাখবে, ওই তিনটে জিনিস মনে রাখবে, নামগুলো মনে রাখবে, ওই সিনথেসিস ওটুকুই মনে রাখবে, আর ফাংশন অফ ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড লিপোক্সিন লিউকোট্রিন এইটুকু মনে রাখবে। ও মাই গড, আধা ঘন্টা চলে এসেছে। এখানে এমন কিছু নাই খুব একটা, মানে খুব এটা শুধু মনে রাখো যে এটা দেয়ার 20 কার্বন ফ্যাটি অ্যাসিড পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে ডেরাইভ করা হয়, এন্ড মেইনলি ফ্রম মেমব্রেন ফসফোলিপিডে যে অ্যারাকিডনিক অ্যাসিড আছে এটাই হলো এদের, ওখান থেকে মেইনলি আমরা পাই। এছাড়া লিনোলেইক এন্ড লিনোলেনিক দ্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, দে আর দ্য প্রিকারসর অফ ইকোসায়ানোজ। এবার আমরা পড়বো কোলেস্টেরল মেটাবলিজম। তো তোমরা এটা ঠিক আছে, এটা শেষ আমাদের আমাদের লিপিড মেটাবলিজম মোটামুটি আমরা আজকে ক্লাসটা নিলে আজকে শেষ হয়ে যাবে। কার্বোহাইড্রেট তো আর বাকি আছে তোমাদের। আর এর কি অবস্থা, প্রোটিন শেষ? না ম্যাডাম। আচ্ছা, আর এখানে তোমাদের বাকি আছে একটা হলো লাইপোপ্রোটিন মেটাবলিজম, আর হলো তোমার অ্যাজ এ হোল মেটাবলিজম, সবগুলো মেটাবলিজমের একটা ইন্টিগ্রেটেড যে চিত্র, ওটা পড়াবেন, সরি কোহেরিন ম্যাডাম পড়াবেন, দুটো আইটেম তোমাদের, শেষের দুটা 9-10 সম্ভবত। আচ্ছা, তোমাদের এই যে দুজন যে মনিটর আছো না? জি ম্যাডাম। তোমাদের একজন আমাকে ওই যে 3 নাম্বার 1 2 3 4 নাম্বার কার্ড না তোমাদের শুরু হবে এরপরে? জি ম্যাডাম। বডি ফ্লুইড এন্ড কিডনি বডি ফ্লুইড, ওটা একটা ছবি তুলে আমাকে একটু পাঠিয়ে দিও তো কাইন্ডলি। ওকে ম্যাডাম। একটু কষ্ট করে একটু জাস্ট ছবি তুলে পাঠিয়ে, অসুবিধা হবে না তো? না না ম্যাডাম। সোজা কাজ, আমরা এগুলো পারি, তোমরা তো এখনকার জেনারেশন, তোমার তো খুব ভালো পারার কথা সবকিছু। ওকে, এখন আমরা কোলেস্টেরলে আসি। তোমাদের কি ইয়ে বন্ধ থাকে না, মাইক্রোফোন বন্ধ থাকে শুধু মনিটর ছাড়া, বাকিতে নাকি? আমার মনিটরও বন্ধ করে রাখি ম্যাডাম, না হলে মনিটর বলছি, স্পিক ইয়ে মাইক্রোফোন বন্ধ থাকে। ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ইয়ে পাওয়া যায় না তো, যে বুঝছে না বুঝছে না, আছে না নাই, কি করে বুঝবো একটু ঘুমাচ্ছে কিনা তাও তো জানি না। ম্যাডাম চাইলে রেসপন্স করা যায়, জাস্ট ক্লিক করলেই রেসপন্স করা যায়। ও আচ্ছা, যে কেউ চাইলে আনমিউট করতে পারে। ওকে, তোমরা এই যে বায়োমলিকুলস পড়েছো না, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তার মধ্যে কোলেস্টেরল একটা ছিল। কোলেস্টেরল ইজ এ ডিরাইভ লিপিড, হ্যাঁ 3 রকমের লিপিড আছে, তার মধ্যে ডিরাইভ লিপিড। লিপিড গুলো কিন্তু টোটালি আনরিলেটেড, একটার সাথে একটা কিন্তু কোনো মিল নাই, শুধু তাদের একটা কমন প্রপার্টি, দে আর ইনসলিবল ইন ওয়াটার এন্ড সলিবল ইন ফ্যাট সলভেন্ট। এই একটা দিয়ে ওরা সবাই একটা ফ্যামিলিতে ঢুকে গেছে। তো কোলেস্টেরল একদমই ডিফারেন্ট একটা জিনিস, এটা একটা স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেইনিং সাবস্টেন্স। তোমরা স্টেরয়েড নিউক্লিয়াসটার নাম জানো?
সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস। এটার মধ্যে এটা একটা, আচ্ছা আমি ছবি দেখাবো, বলে লাভ নাই। কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল ইজ এ 27 কার্বন স্টেরল কম্পাউন্ড ইন অ্যানিমাল টিস্যু। 27 কার্বন, কোলেস্টেরল মধ্যে 27টা কার্বন থাকে। স্টেরল কম্পাউন্ড, স্টেরল কি আমরা বলবো। It consists of 4 fused hydrocarbon ring A, B, C, D called the steroid nucleus. যে হাইড্রোকার্বন রিং 4টা থাকে, টোটালটাকে বলে স্টেরয়েড নিউক্লিয়াস, and it has an 8 carbon branch side chain. আর দরকার নাই। Derived equally from diet and biosynthesis. আমাদের যে কোলেস্টেরল বডিতে আছে 50% ডায়েট থেকে আসে, 50% বডিতে তৈরি হয়। আচ্ছা, কোলেস্টেরল is transported in plasma. প্লাজমাতে ট্রান্সপোর্টেড হয় as free and esterified form. কোলেস্টেরল একটা স্টেরল, আবার বলছি স্টেরল কি আমি পরে বলছি। কোলেস্টেরল is transported in plasma as free and esterified form. Esterified ফর্মটা কি? It has a fatty acid attached at carbon 3. আচ্ছা, এটা প্লাজমাতে ট্রান্সপোর্টেড হয় ফ্রি এন্ড স্টেরিফাইড ফর্মে, সেলের মধ্যেও থাকে ফ্রি ফর্মে, কিছু থাকে স্টেরিফাইড ফর্মে, তো মেইনলি স্টেরিফাইড ফর্মে থাকে। 2/3 এটা প্লাজমা কোলেস্টেরলের 2/3 থাকে স্টেরিফাইড ফর্ম, 1/3 থাকে ফ্রি ফর্ম। লাইপোপ্রোটিনের মধ্যে থাকে, কিন্তু এগুলো আলাদা করে থাকে না। ওই যে আমরা লাইপোপ্রোটিন বলেছিলাম না, লাইপোপ্রোটিনের মধ্যে থাকে এটা। কোলেস্টেরল এন্ড ইটস এস্টার মাস্ট বি ট্রান্সপোর্টেড অ্যাজ এ কম্পোনেন্ট অফ, এই যেখানে লেখা আছে লাইপোপ্রোটিন পার্টিকল। লিভার প্লেস মেজর রোল ইন রেগুলেশন অফ বডিজ কোলেস্টেরল হোমিওস্ট্যাসিস। আমাদের কোলেস্টেরলকে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে হয়, তাই না হলে কি হবে তোমরা তো জানো, হাইপার কোলেস্টেরলেমিয়া হলে কি হয়, এই কোলেস্টেরল গুলো আর্টারির মধ্যে জমে জমে যে বিভিন্ন রকমের ডিজিজ করে, তার মধ্যে যে হার্ট অ্যাটাক হয় না, হ্যাঁ, করোনারি আর্টারি ডিজিজ, এটা একটা ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টরিজ। আমরা কোলেস্টেরল বেড়ে গেলে খারাপ বলে না, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে যে কোলেস্টেরল কমানোর ওষুধ খায়। হ্যাঁ, কোলেস্টেরলটা আমাদের হার্ট অ্যাটাকের একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, হাইপার কোলেস্টেরমিয়া, নট নর্মাল কোলেস্টেরল লেভেল, হাইপার যদি বেশি হয়। এবার আমরা আসি স্ট্রাকচারটা। এটা হলো ওই যে 4 ফিউজড রিং বলেছি না, A, B, C, D, এটা হলো সাইক্লোপেন্টানোপারহাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস, এটা হলো স্টেরয়েড নিউক্লিয়াস। এখানে একটা 8 কার্বনের একটা সাইড চেইন থাকে, আর এই 3rd কার্বন পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এটাকে বলছি আমরা স্টেরয়েড নিউক্লিয়াস। যখন এটা কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ, তো অ্যালকোহল হলো না এটা, যখন হাইড্রোক্সিল গ্রুপ লাগানো থাকে তখন এটাকে বলি আমরা কি স্টেরল। স্টেরল কি স্টেরয়েড কি? এটা এমনিতে একটা স্টেরয়েড নিউক্লিয়াস। যখন ওর কার্বন 3 পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন এটা একটা অ্যালকোহল হয়ে যায়, তখন এটাকে আমরা বলি স্টেরল। কোলেস্টেরল ইজ এ স্টেরল কারণ ইটস ইন ইটস 3rd কার্বন পজিশন দেয়ার ইজ এ হাইড্রোক্সিল গ্রুপ। এরপরে ছবি দেখো, এই যে দেখো, it has ring cyclopentanoparhydrophenanthrin nucleus, it is a parent structure, এটা প্যারেন্ট। আর এখানে কোলেস্টেরলের বেলা এখানে 8 কার্বন সাইড চেইন থাকে, আর 3rd কার্বনে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। ইট ইজ দ্য স্ট্রাকচার অফ কোলেস্টেরল। এই যে দেখো কোলেস্টেরল, এটা আরো পরিষ্কার, এখানে 17টা কার্বন আছে আর এখানে 8 কার্বন, 1 2 3 4 5 6 7 8, আর এখানে 17টা। এই 3rd পজিশনে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এটা হলো কোলেস্টেরল, এটা একটা স্টেরল। এখন ইফ ফ্যাটি অ্যাসিড রিপ্লেসেস দিস হাইড্রোক্সিল গ্রুপ এন্ড অ্যাটাচড হিয়ার, যদি একটা ফ্যাটি অ্যাসিড হাইড্রোক্সিল গ্রুপকে রিপ্লেস করে এখানে লেগে যায়, তখন এটা কি হবে? এস্টার হয়ে যাবে না? অ্যালকোহল হাইড্রোক্সিল গ্রুপ, যখন আমরা ওই যে পড়েছি তো গ্লিসারল থেকে যে ট্রাইগ্লিসারাইড হয়, হাইড্রোক্সিল গ্রুপকে রিমুভ করে যখন একটা ফ্যাটি অ্যাসিড লেগে যাবে তখন এটার নাম হবে কোলেস্টেরল এস্টার। তো আমাদের ব্লাডে কিন্তু কোলেস্টেরল এস্টার হিসেবে থাকে, ফ্রি ফর্মে থাকে, এস্টারটাই মেইনলি থাকে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, আমরা যে খালি বলি কোলেস্টেরল খারাপ, কোলেস্টেরলের খারাপ দিকটা বলা হয় বেশি, বাট কোলেস্টেরল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবস্টেন্স ফর আওয়ার বডি। সো খেতে হবে কোলেস্টেরল, খেতে বডিতে তো তৈরি হয়, আমাদের খেতে হবে কোলেস্টেরল। লো কোলেস্টেরল লেভেল মে বি রেসপন্সিবল ফর সাম টাইপস অফ ক্যান্সার। একটা দেখা গেছে যে তোমার কোলেস্টেরল যদি বেশি কম থাকে এটা কোলন ক্যান্সারের সাথে একটা রিলেশন থাকে।
সো অপটিমাম লেভেল ইজ মাস্ট বি মেনটেইনড। হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ তোমার মেনটেন করতে হবে। হ্যাঁ, ওকে, ও পাঠিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, কোলেস্টেরলের ফাংশন কি? ওই যে আমি বলেছি সেল মেমব্রেনে লিপিড, কার্বোহাইড্রেট আর প্রোটিন থাকে। সেল মেমব্রেনে মেইনলি ফসফোলিপিড থাকে, সাথে থাকে কোলেস্টেরল। তাহলে ইট ইজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ অল সেল মেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেন, ইট মডুলেটিং দেয়ার ফ্লুইডিটি। এইটুকু দরকার, এইটুকু নাম বললেও চলবে। এটা যখন কোলেস্টেরল পড়বে তখন পড়ে নিও। ইট ইজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ অল সেল মেমব্রেন। আচ্ছা, আর এই দুইটা ফাংশন মনে রেখো, দুটো ফাংশনই দুইটা। একটা হলো ইট ইজ দ্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, এন্ড ইন স্পেশালাইজড টিস্যু কোলেস্টেরল ইজ প্রিকারসর অফ সাম ইম্পর্টেন্ট সাবস্টেন্স। তাহলে কোলেস্টেরল থেকে কি তৈরি হয়? এই চারটা কথা মনে রাখবে: বাইল সল্ট, বাইল অ্যাসিড, স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনের মধ্যে কি হরমোন পড়ে? হ্যাঁ জানো? স্টেরয়েড হরমোন, সেক্স হরমোন এন্ড অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন। অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, তাইলে তোমার আমরা যদি বলি কোলেস্টেরল ইজ এ প্রিকারসর অফ বাইল সল্ট, বাইল অ্যাসিড, অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, সেক্স হরমোন, ভিটামিন ডি। তাইলে it is a structural component of biological membrane, and it from cholesterol many biologically important substances synthesized: bile salt, bile acid, adrenocortical hormones, sex hormones, vitamin D. এই কথা দুটো কোনো রকমে ভুললে চলবে না, একই। এখন আমরা কোলেস্টেরল কোত্থেকে পাই? কোলেস্টেরল সোর্স একটা হলো ডায়েট থেকে পাই, বডিতে তৈরি হয়, আর কোলেস্টেরল এস্টার হাইড্রোলাইসিস হয় বডিতেই তৈরি। দেখো, হোয়াট আর দ্য ফুডস হাই ইন কোলেস্টেরল? এই যে এগিও, এই ব্রেন, শ্রিম্প, হ্যাঁ, এগুলোতে আমরা কোলেস্টেরল পাই। আচ্ছা, এই যে তোমরা দেখেছো তেলের সয়াবিন তেলের গায়ে বলে না কোলেস্টেরল ফ্রি? হ্যাঁ, দেখেছো কোলেস্টেরল ফ্রি সয়াবিন তেলের গায়ে? এটা কি সত্যি? কথাটা লেখা কি কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই, কারণ প্ল্যান্ট সোর্স থেকে কোলেস্টেরল পাওয়া যায় না, ইট ইজ অলওয়েজ অ্যানিমাল সোর্স। এটা তো কোলেস্টেরল ফ্রি, এখানে নতুন করে বলার কি আছে? হ্যাঁ, এখানে কোলেস্টেরল কোত্থেকে পাবে? এটা তো পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এখানে কোত্থেকে আসবে? এখানে থাকে মেইনলি, এটা কি মেইনলি এটা হলো অয়েল। এটা ইয়ে থেকে প্ল্যান্ট সোর্স থেকে কখনো কোলেস্টেরল আসে না। সো ইট ইজ অলসো কোলেস্টেরল ফ্রি। এখানে মানে এটা মানুষকে একটা ধোকা দেওয়া। হ্যাঁ, সো দেয়ার ইজ নো প্ল্যান্ট সোর্স অফ, ইট ইজ অলওয়েজ অ্যানিমাল সোর্স। এটা হলো মেইনলি হলো এগিও, ডিমের কুসুমের মধ্যে থাকে, শিম্পের মধ্যে থাকে, বিফের মধ্যে থাকে, ব্রেইন, যে কোনো কিছু ব্রেইনের মধ্যে অনেক কোলেস্টেরল। এখন আমরা আগেও বলেছি লিভার ইজ দ্য ইম্পর্টেন্ট অর্গান। হ্যাঁ, লিভার ইজ দ্য ইম্পর্টেন্ট অর্গান which maintain cholesterol homeostasis. সে গ্লুকোজ হোমিওস্টেসিস, সব হোমিওস্টেসিস, মানে আমাদের মেইন মেটাবলিক হাব যেটাকে বলে, এটা হলো আমাদের লিভার। তাহলে লিভার কোলেস্টেরল পুল, এখান থেকে লিভারের মেইনলি নিয়ন্ত্রিত হয় কোলেস্টেরল কতটুকু থাকবে, কতটুকু থাকবে না, কতটুকু তৈরি হবে না, মেইনলি লিভার কোলেস্টেরল, লিভারই মেনটেন করে আওয়ার কোলেস্টেরল লেভেল। সো লিভার কোলেস্টেরল পুল, দেয়ার ইজ ইনপুট অ্যান্ড আউটপুট। মানে লিভারে যে কোলেস্টেরল হ্যান্ডেল করে আসে কোত্থেকে? নাম্বার ওয়ান, ডায়েট থেকে আসে। এটা আগেও বলেছি, সোর্স ডায়েট থেকে আসে। তোমরা যখন লাইপোপ্রোটিন মেটাবলিজম পড়বে তখন দেখবে কিছু লাইপোপ্রোটিন আছে, সে বিভিন্ন সেল থেকে কোলেস্টেরলকে এরকম স্ক্যাভেঞ্জ, এরকম ধরে নিয়ে এসে লিভারে চলে আসে। ঠিক আছে? আবার লিভার নিজেই কোলেস্টেরল তৈরি করতে পারে। আমি বলেছি আমাদের বডিতে যে ব্লাডে যে কোলেস্টেরল, বডিতে যে কোলেস্টেরল 50% ডায়েট, 50% সিনথেসাইজ উইদিন আওয়ার বডি। তো দেখো, তাহলে লিভারে কোলেস্টেরল কোত্থেকে আসে? লিভার কোলেস্টেরল পুল একটা হলো ডায়েট থেকে আসে, বিভিন্ন সেল থেকে আসে, সেটা নিয়ে আসে কে? HDL, সেটা একটা লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, আর লিভার নিজে তৈরি করে। তাহলে এই তিনটা সোর্স থেকে কোলেস্টেরল এখানে আসে, ইনপুট আউটপুট। তো কোলেস্টেরল কিভাবে ডিস্ট্রিবিউটেড হয় বা এটা ফেট কি? একটা হলো আবার এখান থেকে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাধ্যমে এটা পুরো শরীরে আবার ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায়। কিছু ফ্রি কোলেস্টেরল, বাইল পড়েছো না? বাইলের মধ্যে ইয়ে আছে না, বাইলের মধ্যে তোমার কোলেস্টেরল আছে না, ফ্রি কোলেস্টেরল? হ্যাঁ,
আবার বাইলের মধ্যে বাইলসল বাইল অ্যাসিড থাকে না, সেখানেও তো কোলেস্টেরল আছে। তাইলে এটা লিভার থেকে কোলেস্টেরল কি কি হিসাবে বের হয়? ভিএলডিএল এর একটা কম্পোনেন্ট হিসাবে বের হয়। কিছু ফ্রি কোলেস্টেরল বাইলে সিক্রেটেড হয় এবং তোমার লিভার কিছু কোলেস্টেরলকে বাইল অ্যাসিডে তৈরি হয়। বাইল আমি তোমাদেরকে বলেছি, কিন্তু স্লাইডে দেখিয়েছি, লিভারে কোলেস্টেরল থেকে বাইলসল বাইল অ্যাসিড তৈরি হয়, দে আর সিক্রেটেড ইন দ্য বাইল। হ্যাঁ, তাইলে আউটপুট কি? একটা হলো ভিএলডিএল এবং আরেকটা হলো বাইল। বাইলে কিছু ফ্রি কোলেস্টেরল, বাইলসল বাইল অ্যাসিড। ঠিক আছে, তাহলে 3 ভাবে ঢুকে 3 ভাবে বেরিয়েছে। টার্নওভার মানে কি? জমা খরচের হিসাব। হ্যাঁ, আমাদের কদ্দুর ঢুকলো কদ্দুর খরচ হলো, এখানে জমা খরচ সমান। আমার যা কোলেস্টেরল ইনপুট দিচ্ছি সেই কোলেস্টেরল আউটপুট হচ্ছে, নাহলে তো সমস্যা। তাহলে আমাদের ওই কথাটাই ঘুরে ফিরে আমাদের বডিতে প্রতিদিন 1 গ্রাম কোলেস্টেরল ভাঙা গড়া হয়। হ্যাঁ, প্রত্যেক পার ডে 1 গ্রাম কোলেস্টেরল পার ডে টার্নওভার অকার ইন দ্য অ্যাডাল্ট। ইনপুট হয় ডায়েট থেকে আর সিনথেসিস। আমি তোমাদেরকে বলেছি 50% ডায়েটারি সোর্স, 50% সিনথেসাইজ। তাইলে আমাদের 500 মিলিগ্রাম ডায়েট থেকে আসে, 500 মিলিগ্রাম তৈরি হয়। তাহলে টোটাল ডেইলি ইনপুট হলো 1 গ্রাম, আর টোটাল ডেইলি আউটপুট হলো 1 গ্রাম। সেটা কি? বাইলের মাধ্যমে আর ফ্রি কোলেস্টেরলের মাধ্যমে। এখন দেখো আসল জিনিস যেটা কোলেস্টেরল সিনথেসিস। আচ্ছা, তোমরা একটু রিক্যাপিচুলেট করো। আমরা পড়েছিলাম অ্যাসিটাইল কোয়ে, একটা জিনিস পড়েছিলাম, সোর্সেস এন্ড ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে, একটা কথা বলেছিলাম। হ্যাঁ, মনে আছে? আচ্ছা, সোর্স তো আচ্ছা গেল। ফেটের মধ্যে কি কি ছিল? একটা হলো এটা সাইট্রিক অ্যাসিড সাইকেলে যায়, একটা হলো এটা থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, একটা ছিল এটা থেকে কিটোন বডি তৈরি হয়, একটা হলো এটা থেকে কোলেস্টেরল তৈরি হয়। তাইলে আমাদের র ম্যাটেরিয়াল কি? হোয়াট ইজ দ্য সাবস্ট্রেট অর র ম্যাটেরিয়াল ফর কোলেস্টেরল সিনথেসিস? সেই অ্যাসিটাইল কোয়ে। সাবস্ট্রেট অ্যাসিটাইল কোয়ে। সাইট কোনটা? বডির কোন কোন পার্টে তৈরি হয়? অল টিস্যু, বাট মেইনলি লিভার, ইন্টেস্টাইন, অ্যাড্রেনাল কর্টেক্স, রিপ্রোডাক্টিভ টিস্যু। কারণ এগুলাতে বেশি তৈরি হয় কেন? কোলেস্টেরল থেকে এখানে হরমোন তৈরি হয় তো। হ্যাঁ, এখানে এই হরমোনগুলো অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, সেক্স হরমোন গুলো তৈরি হয় না কোলেস্টেরল থেকে, সেই জন্য এগুলা টিস্যুতে বেশি তৈরি হয় কোলেস্টেরল। সো সাইট অল টিস্যুস বাট মেইনলি লিভার, এই দুটো মনে রাখো, মনে থাকবে। ইন্টেস্টাইন। কম্পার্টমেন্ট ইজ সাইটোপ্লাজম। কিটোন বডি ছিল কিন্তু মাইটোকন্ড্রিয়াল। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়েছিল কিটোন বডি। আর এটার সাথে কিটোন বডি সিনথেসিসের প্রথম 2-3 স্টেজে মিল আছে। রেট লিমিটিং এনজাইম ভেরি ইম্পর্টেন্ট কোলেস্টেরলে, এটা খুব ইম্পর্টেন্ট। HMG, 3-হাইড্রোক্সি 3-মিথাইল গ্লুটারিল কোয়ে রিডাকটেজ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে প্রোডাক্ট কোলেস্টেরল। হ্যাঁ, আমাদের বেসিক যে জিনিস সাবস্ট্রেট, সাইট, কম্পার্টমেন্ট, রেট লিমিটিং এনজাইম, প্রোডাক্ট। এখন দেখো এত কিছু লাগবে না তোমাদের। এই যে অ্যাসিটাইল কোয়ে, HMG কোয়ে, মেভালোনেট, এগুলা কিচ্ছু লাগবে না। এখান থেকে তোমরা এই জায়গায় চলে আসবে। পরের ছবিতে আমি দেখাচ্ছি। এইটুকুই কোলেস্টেরল সিনথেসিস, কিন্তু এইটুকুই। দেখো ওই সেই কিটোন বডির মতো প্রথমে 2টা অ্যাসিটাইল কোয়ে কন্ডেন্স করে, কি 2টা অ্যাসিটাইল 2 অ্যাসিটাইল কোয়ে combine to form acetoacetyl CoA. Again come third acetyl CoA. হ্যাঁ, এটা CoA রিলিজ করে and form 3-hydroxy 3-methyl glutaryl CoA. That means HMG CoA. এইটুকু কার সাথে মিল আছে? HMG CoA সিনথেস দিয়ে। এটা কার সাথে মিল আছে বলো তো? কিটোন বডি। হ্যাঁ, আমরা এইটুকু HMG CoA সিনথেস দিয়ে, এটা তো এইটুকু পর্যন্ত কিটোন বডি। এরপরে ছিল HMG CoA লাইয়েস দিয়ে, তখন বাকি পদটুকু, এইটুকু পদ তাদের এক। হ্যাঁ, কিটোন বডি আর কোলেস্টেরল সিনথেসিসে এইটুকু পদ এক। প্রথমে 2টা কিটোন অ্যাসিটাইল CoA condenses to form acetoacetyl CoA. Third acetyl CoA with the help of the enzyme HMG CoA synthase with release of CoA form 3-hydroxy 3-methyl glutaryl CoA or HMG, সংক্ষেপে ছোট নাম HMG CoA.
এখন এই এইচএমজি কোয়ে থেকে মেভালনিক অ্যাসিড অর মেভালোনেট তৈরি হয়। এই যে এখান থেকে যে মেভালনিক অ্যাসিড এইচএমজি কোয়ে থেকে যে মেভালনিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেখানে এনজাইমটা হলো এইচএমজি কোয়ে রিডাকটেজ। এইচএমজি কোয়ে রিডাকটেজ, it is very important, it is the rate limiting enzyme. পুরা এটা সিনথেসিসটাকে কমায় অথবা বাড়ায়। এই মেভালনিক ডিফারেন্ট এরপরে বিভিন্ন স্টেপের মাধ্যমে কোলেস্টেরল তৈরি হয়। তোমাদের এইটুকু লাগবে না, এইটুকু যথেষ্ট। কারো যদি পড়তে ইচ্ছে করে পড়ে নিও, জাস্ট গ্রস জিনিসটা মনে করো, এই যে এই জিনিসটা এই কয়টা জিনিসই পড়ে নিও, বেশি কিছু লাগবে না, বাট এইটুকু মনে রাখতে হবে, এই মেভালনেট দেন কোলেস্টেরল। এইটুকু কেন এত ইম্পর্টেন্ট? এই যে রেগুলেশন, কোলেস্টেরল সিনথেসিস কেন খুব প্রিসাইসলি বা খুব ভালোভাবে, for why we have to regulate optimum level of normal level of cholesterol. Regulatory mechanism exists to balance the rate of cholesterol synthesis within the body against the rate of cholesterol excretion. এই সিনথেসিস আর এক্সক্রেশনের মধ্যে যদি ব্যালেন্স না থাকে কি হবে? তাহলে এই ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করার জন্য দেয়ার আর রেগুলেটরি মেকানিজম। কেন ব্যালেন্স করতে হবে? An imbalance in this regulation can lead to elevation in circulating level of plasma cholesterol. এই রেগুলেটরি সিনথেসিস এক্সপ্রেশনের জন্য মধ্যে যদি রেগুলেশন না থাকে, there is increase in plasma cholesterol level. The condition is named hypercholesterolemia which is very potential with harmful, এটা harmful বলবো আমরা, circulating level of plasma cholesterol কে বাড়িয়ে দিবে, which is potential of vascular disease, inducer of vascular disease. মানে বিভিন্ন ভাস্কুলার, শুধু যে হার্টে করে তা না, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ করে, স্ট্রোক হয়, ব্রেইনে যদি কমে জমে যায় কোলেস্টেরল, ব্রেইনের ভেসেল গুলো চিকন হয়ে যাবে, ওখানে ব্লাড সার্কুলেটেড হতে হবে না, যে জায়গায় ব্লাড সার্কুলেশন যেতে পারবে না সেই জায়গাগুলো ডেড হয়ে যাবে বা কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে। ইট গিভ রাইজ টু ডিফারেন্ট সিমটম, ডিফারেন্ট ডিজিজ। ব্রেইনে হলো ওটাকে আমরা স্ট্রোক বলি। সো দেয়ার মাস্ট বি এ রেগুলেটরি মেকানিজম ফর কোলেস্টেরল সিনথেসিস এন্ড এক্সপ্রেশন। হোয়াট আর দিস? তাহলে রেগুলেশন কিভাবে হয়? এই লেভেলের এই এইচএমজি কোয়ে রিডাকটেজের মাধ্যমে পুরাটাই রেগুলেশন। এটা কিভাবে হয়? বেশ কিছু রেট লিমিটিং এই এনজাইমটা বিভিন্ন ভাবে, কোলেস্টেরল বায়োসিনথেসিসের যে রেট লিমিটিং এনজাইম, এটা সিনথেসিস বা এটার সিনথেসিস বাড়িয়ে, এটার কাজ বাড়িয়ে, অথবা এটার সিনথেসিস কমিয়ে, অথবা এটাকে ইনঅ্যাক্টিভেট করে বিভিন্ন ভাবে এটা আমাদের রেগুলেশনটা মেনটেন। আচ্ছা, কিভাবে? নাম্বার 1 ফিডব্যাক রেগুলেশন, নাম্বার 2 হরমোনাল রেগুলেশন, নাম্বার 3 নিউট্রিশনাল রেগুলেশন। এটা দরকার না, এটা ওই এর মধ্যেই পড়ে, ফিডব্যাক রেগুলেশন এন্ড হরমোনাল রেগুলেশন। আচ্ছা, আর একটা ফিডব্যাক রেগুলেশন, হরমোনাল রেগুলেশন, আর একটা রেগুলেশন, এটা অবশ্য যদি বেড়ে যায় তখন। নর্মাল ডে টু ডে এই দুটোই মেইনলি, ফিডব্যাক এন্ড হরমোনাল। ফিডব্যাক মানে কি? ফিডব্যাক রেগুলেশন মানে কি? ফিডব্যাক বাড়লে কমাবে, কমলে বাড়াবে। যদি বেড়ে যায় তখন সে তার নিজের সিনথেসিসটা কমিয়ে দিবে, আর যদি কমে যায় সে সিনথেসিসটা আবার বাড়িয়ে দিবে। সেটা কিভাবে করে আমরা যাচ্ছি, এর পরের ইয়েতে যাচ্ছি। আর হরমোনাল রেগুলেশন ভেরি ইম্পর্টেন্ট ইজ ইনসুলিন এন্ড গ্লুকাগন এন্ড থাইরক্সিন অলসো। হরমোনাল রেগুলেশন। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি বলে যাই, পরে সময় পাবো না। রেগুলেশন অফ এইচএমজি কোয়ে রিডাকটেজ, কিন্তু আমরা যেই রেগুলেশন গুলো পড়বো সেগুলো তো ডেড নর্মালি হচ্ছে, বাট এটা দিয়ে আমরা রেগুলেট করতে পারি যাদের কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। কিভাবে? রেগুলেশন অফ এইচএমজি কোয়ে রিডাকটেজ বাই ড্রাগ। যাদের কোলেস্টেরল লেভেল বেশি আছে তাদেরকে কিছু ড্রাগস দেওয়া হয়, কিছু ওষুধ দেওয়া হয় কোলেস্টেরল লেভেল কমার জন্য। তাদের নাম হলো স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ। স্ট্যাটিন গ্রুপ, অ্যাট্রোভাস্ট্যাটিন, লোভাস্ট্যাটিন, সিম্বাস্ট্যাটিন, এরকম আরো আছে। কিভাবে তারা কাজ করে? দে হ্যাভ স্ট্রাকচারাল সিমিলারিটি অফ উইথ এইচএমজি কোয়ে। এই এনজাইমটার সাথে তাদের একটা স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। তোমরা এনজাইম পড়েছো না? কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে না? তোমার এনজাইমের মধ্যে কি একটা অ্যাক্টিভ সাইট থাকে না? অ্যাক্টিভ সাইট, এরকম করে একটা খাঁজের মতো একটা অ্যাক্টিভ সাইট যেখানে সাবস্ট্রেট এসে লাগে। তো ওখানে দেখা যাচ্ছে কি
ওই সাবস্ট্রেট লাগার জন্য তোমার ওই সাবস্ট্রেট এখানে লেগে যাচ্ছে। এই স্ট্যাটিন ড্রাগ গুলা দে হ্যাভ স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ দ্য এনজাইম। সুতরাং তখন সাবস্ট্রেট যে আছে ওই এনজাইমের জন্য সে তখন ওই এনজাইমের গায়ে না লেগে ড্রাগস এর গায়ে লেগে যায়। সো আমাদের আর এনজাইমটার কাজ করতে পারে না, কোলেস্টেরল আর তৈরি হয় না। So they are used cholesterol level. এখানে দুটো কথা মনে রাখো, স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ used to decrease plasma cholesterol level কিভাবে? they inhibit HMG-CoA reductase, এইটুকু মনে রাখো। HMG-CoA reductase which is the rate limiting enzyme for cholesterol synthesis, তার অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে নট রেগুলেট, ইনহিবিট করে স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ। এই জন্য এই গ্রুপ অফ ড্রাগ যারা হাইপার কোলেস্টেরোলেমিয়ার পেশেন্ট আছে, মানে যাদের ব্লাড কোলেস্টেরল লেভেল বেশি, তাদের কোলেস্টেরল লেভেল কমানোর জন্য এই গ্রুপস অফ ড্রাগ গুলো ইউজ করে। এখন যদি কেউ বেশি জানতে চাও বা বেশি বলতে চাও যে এই এনজাইমটার স্ট্রাকচারাল সিমিলারিটি আছে এই ড্রাগ গুলোর সাথে, সো তারা কম্পিটিটিভলি ইনহিবিট করে এনজাইমটাকে। এখন এই ছবিটাতে কিন্তু সব বলা আছে, হ্যাঁ, এই ছবিটাতেই ডিটেইল না বাট সব বলা আছে, তোমরা ডিটেইল বই পড়বে। ফিডব্যাক রেগুলেশন, এটা তো আমরা যেটা এসিটাইল-কোয়ে থেকে HMG-CoA মেভালন, এটা শর্টকাট। এই এসিটাইল-কোয়ে থেকে যে কোলেস্টেরল হচ্ছে, এই কোলেস্টেরল নেগেটিভলি কি করে? এটা সিনথেসিসটা কমিয়ে দেয়, তাই না? কোলেস্টেরল ইটসেলফ ইনহিবিট সিনথেসিস অফ HMG-CoA রিডাক্টেজ। এটা হলো সহজ কথা। আচ্ছা, আর কি? আমরা যদি বেশি খাই কোলেস্টেরল, তখনও কোলেস্টেরল লেভেলটা কিন্তু বেড়ে যাবে। যেটা সিনথেসিস হয় অথবা ব্লাডেও যদি আমরা খাই বেশি, তখন কোলেস্টেরল ইটসেলফ ইনহিবিটস ইটস ওন সিনথেসিস, সে নিজেই তার সিনথেসিসটাকে কমিয়ে দেয়। আচ্ছা, আর একটা বলেছি কি হরমোনাল, তাই না? একটা বলেছি ফিডব্যাক, আর একটা হরমোনাল। ইম্পর্টেন্ট হরমোন ইনসুলিন এন্ড গ্লুকাগন। Insulin stimulate the enzyme HMG-CoA reductase and glucocorticoid bile acid, they inhibit HMG-CoA reductase। কিন্তু এটা কিন্তু হলো সোজা কথা, বাট এর ভিতরে আরো অনেক কাহিনী আছে। তাইলে আমাদের সোজা কথায় কি? কোলেস্টেরল ইটসেলফ ইটস সিনথেসিস, হ্যাঁ, এটা হলো ফিডব্যাক ইনহিবিশন। আর থাইরয়েড হরমোন, তোমরা জানো কি না, তোমরা যখন হরমোন পড়বে দেখবে থাইরয়েড হরমোন কিন্তু যাদের থাইরয়েড হরমোন কম তাদের কিন্তু কোলেস্টেরল লেভেল বেশি হয়, হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়। তার মানে থাইরয়েড হরমোন কি করে? HMG-CoA রিডাক্টেজ করে। সরি, তাহলে তো হলো না, এটা বাদ দাও, থাইরয়েড হরমোন এখানে আনার দরকার নাই। আমাদের মেইনলি হলো দুটো হরমোন, একটা হলো ইনসুলিন, এটা হরমোনাল রেগুলেশনের মধ্যে পড়ে না। হরমোনাল রেগুলেশনের মধ্যে আমরা বলবো ইনসুলিন এন্ড গ্লুকাগন এন্ড গ্লুকোকর্টিকয়েডস। ইনসুলিন স্টিমুলেট HMG-CoA রিডাক্টেজ, তাহলে কি হচ্ছে? কোলেস্টেরল সিনথেসিস বেশি হচ্ছে, আর গ্লুকাগন ঠিক অপোজিটটা করে। এখন আসো, আমি যেটা বললাম তোমাদের এটার ভিতরে একটু কাহিনী আছে। আমরা বলছি ফিডব্যাক রেগুলেশনের মধ্যে বলছি যে কোলেস্টেরল এর সিনথেসিসটাকে, নিজস্ব সিনথেসিসটাকে কমায় বাই ইনহিবিটিং HMG-CoA রিডাক্টেজ। এটা দুইভাবে এই কাজটা করে, দুইভাবে। এটা হলো এফেক্ট, মানে এই কমায় HMG-CoA রিডাক্টেজ এর অ্যাক্টিভিটিকে কমায়। কিভাবে কমায়? একদম জিন তোমরা পড়েছো না, ইন্টারমিডিয়েটে পড়েছো না? হ্যাঁ, কি একটা জিন থাকে না, এটা তো একটা প্রোটিন। HMG-CoA রিডাক্টেজ প্রোটিন না? এনজাইম গুলো তো প্রোটিন, ইট ইজ এ প্রোটিন। হ্যাঁ, এটা তো সেই জিনের মধ্যে তৈরি হয়। প্রথমে একটা জিন আছে, ওখান থেকে ট্রান্সক্রিপশনে আরএনএ তৈরি হয়, আর মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, সেখান থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। কোলেস্টেরল কি করে? সেই যে তার ওই যে জিন লেভেলে যে তার ট্রান্সক্রিপশনটাকে ইনহিবিট করে। তাহলে তাদের ট্রান্সক্রিপশন যদি ইনহিবিট করে, সেখানে অনেক মেকানিজম আছে। ট্রান্সক্রিপশনটা যদি ইনহিবিটেড হয়, ওই জিন লেভেলেই তৈরি হয় না। এটা এমন না যে এটা তৈরি হওয়ার পর, এনজাইমটা তৈরি হওয়ার পর ইনহিবিট করে, তা না। এনজাইমটা তৈরি হতে পারে না, এক নাম্বার। তাহলে কোলেস্টেরল একদম জিন লেভেলে যে এটা ট্রান্সক্রিপশন, দ্যাট মিনস এটা সিনথেসিসটা ইনহিবিট করে। আরেকটা পরে কি কোলেস্টেরল, মনে করো HMG-CoA সিনথেসাইজড হয়েছে, আছে HMG-CoA সিনথেসাইজড হয়েছে, এটা কাজ করছে,
কিন্তু যখন কোলেস্টেরল বেশি হয়ে যায় এটা ডিগ্রেডেশনটা বাড়িয়ে দেয়। আমাদের প্রত্যেকের তো একটা হাফ লাইফ আছে, প্রত্যেকটা একটা আয়ু আছে। এটা যে ডিগ্রেডেশন হয়, এটা যে ধ্বংস হয়, এই ধ্বংসটাকে বাড়িয়ে দেয় কোলেস্টেরল। তো ধ্বংস বাড়িয়ে দিলে এটার কাজ কমে যাবে। এটা তৈরি কমায়, বুঝতে পারছো কথাটা? কোলেস্টেরল এটা তৈরি হওয়াটা কমায়, প্লাস তৈরি যখন হয়ে যায় তখন তার ধ্বংসটা, তার যে ডিস্ট্রাকশনটা, এই ডিগ্রেডেশনটা এটাকে বাড়ায়। এভাবে এটাই হলো ফিডব্যাক। আর ইনসুলিন কিভাবে করে, গ্লুকাগন ইনসুলিন কিভাবে করে, এটা আসলে তোমরা যদি এনজাইমে এই জিনিসগুলো পড়েছো, এনজাইমের অ্যাক্টিভিটি কিভাবে রেগুলেট করে আমরা, এটার মধ্যে সব এগুলো পড়ে যায়। এনজাইম অ্যাক্টিভিটিকে রেগুলেট করে। তোমরা জানো কিছু এনজাইম ফসফোরাইলেটেড ফর্মে অ্যাক্টিভ, কিছু এনজাইম ডিফসফোরাইলেটেড ফর্মে অ্যাক্টিভ। HMG কোয়ে কঠিন লাগতে পারে এটা, যদি তোমাদের বেসিক জিনিসটা যদি তোমরা না জানো। HMG কোয়ে রিডাক্টেজ is active in dephosphorylated form. ইনসুলিন করে কি, এর ডিফসফোরাইলেশন করে। আর এত কিছু আচ্ছা থাক, বাদ দাও, তোমরা পরে যদি বুঝতে চাও পরে বুঝো, এখন তোমাদের মাথায় ইয়ে হয়ে যাবে। জাস্ট এখন আমি আবার এক কথা বলছি, ফিডব্যাক রেগুলেশন, হরমোনাল রেগুলেশন। ফিডব্যাক রেগুলেশনে কোলেস্টেরল itself inhibits synthesis of HMG co-reductase and increases degradation of HMG co-reductase, ব্যাস দুটো কথা। আর ইনসুলিন কি করে, it stimulate HMG co-reductase, glucagon inhibit the enzyme HMG co-reductase। এই বেসিক এইটুকু মনে রাখো, ব্যাস। ম্যাম ডিফসফোরাইলেশন কি ম্যাম মানে বাড়বে সিনথেসিস? হ্যাঁ, ডিফসফোরাইলেশন করলে কি ম্যাডাম সিনথেসিস বাড়বে? না, এটা সিনথেসিসের জায়গায় আসবে না। এটা হলো আছে এনজাইম, এক্সিস্টিং এনজাইম। সিনথেসিসের জায়গাটা হলো তোমার জিনের মধ্যে যে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়। হ্যাঁ, মানে জিন থেকে প্রথমে একটা সিগন্যাল যায়, তারপরে আরএনএ তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ। সেই মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই ডিএনএটা ট্রান্সলেশনে প্রোটিন, মানে প্রোটিন মিন এনজাইমটা তৈরি হয়। এটা হলো একদম ইয়ে লেভেলে, একদম মলিকুলার লেভেলে না। এটা হলো তোমার ইনসুলিন কাজ করবে যেই HMG co-reductase অলরেডি এক্সিস্টিং, সে কাজ করছে, সে আছে, সে হয়তো ফসফোরাইলেটেড ফর্মে আছে, ফসফোরাইলেটেড ফর্মটা হলো ইনঅ্যাক্টিভ, তখন তাকে প্রোটিন কাইনেজ দিয়ে ফসফোরাইলেজ করবে। দাঁড়ান, উল্টা বললাম, এই এনজাইমটা অলরেডি তোমরা বললাম তো আমি, এনজাইমের অ্যাক্টিভিটিকে রেগুলেশন করা, এটা তোমরা যদি পড়ে আসো তাহলে এটা বোঝা খুব কঠিন না। HMG কোয়ে রিডাক্টেজ এটা ফসফোরাইলেটেড ফর্মেও থাকতে পারে, ডিফসফোরাইলেটেড ফর্মেও থাকতে পারে। এটা ফসফোরাইলেটেড ফর্ম হলো ইনঅ্যাক্টিভ, আর ডিফসফোরাইলেটেড ফর্ম হলো অ্যাক্টিভ। এই দেখো এই এনজাইমটা, এই যে ফসফোরাইলেটেড ফর্ম না, এটা একটা ফসফেট লেগে আছে। হ্যাঁ জি ম্যাডাম, জি ম্যাডাম। HMG co-reductase, it is inactive form of the enzyme. এটার গায়ে ফসফেট লাগলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এই ফসফোরাইলেশনটা কে স্টিমুলেট করে? গ্লুকাগন। তার মানে গ্লুকাগন এটাকে কি করছে? ইনঅ্যাক্টিভ করছে। আর দেখো ইনসুলিন কি করছে? এটাকে এই ফসফেটটাকে সরিয়ে দিচ্ছে। এটা হলো ডিফসফোরাইলেটেড ফর্ম, ইট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম। তাইলে ইনসুলিন কি করছে? এর অ্যাক্টিভ ফর্মটাকে স্টিমুলেট করছে, তাই না? তাহলে ইনসুলিন কি করছে? ডিফসফোরাইলেট করে এনজাইমটাকে স্টিমুলেট করছে, গ্লুকাগন এটার গায়ে ফসফেট লাগাচ্ছে, এটাকে ইনঅ্যাক্টিভেট করছে। তাহলে কি হচ্ছে? ইনসুলিন স্টিমুলেট সিনথেসিস অফ কোলেস্টেরল। কিভাবে? by activating HMG CoA reductase, by dephosphorylating the enzyme HMG co-reductase. হ্যাঁ, দেখো প্রোটিন, প্রত্যেকটা এনজাইমের কিন্তু তাদের নামে বোঝা যায়। প্রোটিন ফসফাটেজ, এটা একটা প্রোটিন। ফসফাটেজ মানে ফসফেট গ্রুপটাকে রিমুভ করলো। তাহলে ইনসুলিন কি করলো? এই প্রোটিন ফসফাটেজ এনজাইমটাকে দিয়ে এটাকে ডিফসফোরাইলেট করলো। তাহলে এই ডিফসফোরাইলেট ফর্ম ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম which causes acetyl CoA to convert into cholesterol. acetyl CoA কে কোলেস্টেরলে তৈরি করছে এই এনজাইমটা। এটা যে অ্যাক্টিভ ফর্ম সেটা স্টিমুলেটেড বাই ফর্মেশন অফ অ্যাক্টিভ ফর্ম স্টিমুলেটেড বাই ইনসুলিন, ফর্মেশন অফ ইনঅ্যাক্টিভ ফর্ম স্টিমুলেটেড বাই গ্লুকাগন। যাদের কিছু মনে থাকবে না এটুকু মনে রেখো, ইনসুলিন stimulate the active form and
গ্লুকাগন এবং গ্লুকোকর্টিকয়েড স্টিমুলেট ফরমেশন অফ ইনঅ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম অ্যাক্টিভ থাকলে আমার পাথওয়েটা চলবে, ইনঅ্যাক্টিভ হলে পাথওয়েটা বন্ধ হয়ে যাবে, ব্যাস জাস্ট এটুকু। থ্যাংক ইউ আমরা ম্যাডাম। আবার বলি রেগুলেশন দুটো জিনিস, একটা হলো ফিডব্যাক রেগুলেশন। ফিডব্যাক রেগুলেশন কোলেস্টেরল নিজে করে, একটা হলো জিন লেভেলে করে যে সিনথেসিস হতেই দেয় না, আরেকটা যেটা করে যে সিনথেসিস হয়ে গেছে যে তাকে তাড়াতাড়ি ডিগ্রেডেশন করে, ডিগ্রেডেশন করলে তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এভাবেই সে ফিডব্যাক ইনহিবিশন করে। আর হরমোন দিয়ে আমরা প্রোটিন ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনের মাধ্যমে স্টিমুলেট রেগুলেট করি। অত কিছু মনে না রাখলে তোমরা হরমোন দুটো কে কি করে এটুকু মনে রাখো ব্যাস। এখন এই যে বডিতে আমাদের কোলেস্টেরল আলটিমেট ফেট কি, এরপরে এটা যেটা হচ্ছে ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন হচ্ছে কোলেস্টেরল কিন্তু আমাদের মেটাবলিক পুলে ঢুকে না। কেন ঢুকতে পারে? এটা তো একটা রিং স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের কমন মেটাবলিক পুল আছে না একটা, কোথায়? স্যাকটিক অ্যাসিড সাইকেল, কার্বোহাইড্রেট, প্রোটিন সবাই ওখানে তো ঢুকে আলটিমেটলি, কিন্তু কোলেস্টেরল ঢুকে না। ওর যে রিং স্ট্রাকচার, এই রিং স্ট্রাকচারটার জন্য সে ওখানে কমন মেটাবলিক পুলে ঢুকতে পারে না। তাহলে দ্য রিং স্ট্রাকচার ক্যানট বি মেটাবলাইজড টু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার ইন হিউম্যান কিন্তু হ্যাঁ অন্য ইয়েতে হয় হয়তো। স্মল অ্যামাউন্ট অফ ইনটেক স্টেরল নিউক্লিয়াস ইজ এলিমিনেটেড অ্যাজ বাইল সল্ট, বাইল অ্যাসিড এন্ড ফ্রি কোলেস্টেরল। তাইলে আমাদের বডি থেকে এটা বেরোয় কি ফিসেসের মাধ্যমে, কি হিসেবে বেরোয়? একটু বাইল সল্ট, অল্প বাইল অ্যাসিড এন্ড সামান্য ফ্রি কোলেস্টেরল হিসেবে ফিসেসের মাধ্যমে বেরিয়ে যায়। আজকে আর খুব বেশি কঠিন কিছু তো ছিল না, তাই না? সময় মতো শেষ করতে পেরেছি মোটামুটি। যাই হোক, প্রথম ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি, আমি জানতাম না এতদিন ধরে আমাদের ক্লাস হবে, মানে ক্লাস চলবে। আমার আসলে রুটিনটা ইয়েটাও ছিল না, শিডিউলটাও ছিল না। এখন তোমাদের নেক্সট মঙ্গলবারে আমার টপিক স্পেশালি প্রথম ক্লাসটা খুব তাড়াহুড়া করে গেছে। এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু তোমরা একটু করো, একটু বাসায় একটু চোখ না বোলালে তোমার মানে মন যা জানে না চোখটা, কিন্তু কি চোখটা দেখে না মনটা, মন যা জানে না চোখটা দেখবে না। হ্যাঁ, সুতরাং একটু পড়তে হবে, যেটাই এখন সবারই আসলে, আমরাও অলস, তোমাদেরও অলস অবস্থা, ভবিষ্যৎ কি গড নোস জানি না। তো আমি যখন ইয়ে হয় আমাদের লিবারেশন ওয়ার হয়, তখন আমি ছোট ছিলাম, ক্লাস 2-3 পড়তাম। তা আমাদের 9 মাস তো পড়াশোনা কিছু ছিল না, তো 9 মাস পরে আমরা অটো প্রমোশন পেয়ে গেছি। কারণ আমরা জানি না মানে অন্যান্য ইনস্টিটিউট, আমরা তো স্কুলে পড়তাম, অন্যান্য মনে করো তখনও তো মেডিকেল পড়াশোনা ছিল, তখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছিল, ইউনিভার্সিটি, ওইসব জায়গায় আসলে সম্ভব ছিল না। তো যুদ্ধের মধ্যে তো তোমার পড়াশোনা চালানো তো সম্ভব না, এটাও তো একটা যুদ্ধ। এখন কি কারো প্যারেন্টস অ্যালাউ করবে আমার ছেলে মেয়ে হলে আমি দিব? অসম্ভব, এটা টোটাল কন্ট্রোল হওয়া ছাড়া তো এটা কেউ দিবে না। এখন আসলে আলটিমেটলি কি হবে এটা জানি না, বাট যদি ডাক্তার তো হবেই, ডাক্তার হয়ে বেরোবেই, পড়াশোনা টুমোরো করতে হবে। সো এটাকে জমিয়ে না রেখে, জমিয়ে থাকলে কিন্তু জমে থাকবে, একটু 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 করে পড়ো। আর আমার মনে হয় তোমাদের যদি কোনো মনে হয় যে না আমরা একটু কিছু জানতে চাই, বা ফোন করতে পারো বা কিছু, কোনো অসুবিধা নেই, আমি ফ্রি থাকি মোটামুটি খুব, মানে আর আমি আমার তোমাদেরকে বলতেও বোঝাতেও কোনো হেজিটেশন, আমি যেটুকু জানি, না জানলে তো অন্য কথা, যেটুকু পারি বা জানি চেষ্টা করি। তো আমার মনে হয় তোমরা নেক্সট ক্লাস, আমি জানি না যদি হয় রিভিশন, আর নাইলে কোহেরিন ম্যাডাম টপিক মনে বেশ বাকি আছে, উনি পড়াবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, এর মধ্যে সবাই নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। পার্সেন্টেজটা ভুলে যেও না কিন্তু, পার্সেন্টেজ ভুলো না কিন্তু। না, ভুলিনি ম্যাডাম, নেওয়া হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।